সদরঘাটে যান তাহলে আপনি নিজে মানুষের চাপটা হয়ে যাবেন। আমরা এবারে যে কাজটা করলাম যে গার্মেন্টস ছুটি হয় ঈদের আগের দিন, যে কারণে চাপটা সবচেয়ে বেশি হয় ঈদের আগের দিন। আমরা এবার গার্মেন্টস মালিকদেরকে অনুরোধ করেছি তারা ওইটা পর্যায়ক্রমে এক একটা তাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলো পর্যায়ক্রমে বন্ধ করবে। আজকে এই কয়টা বন্ধ করলো, কালকে এই কয়টা বন্ধ হলো, মানে ছুটি বন্ধ তো নয়, ছুটি দেবে। তাহলে হবে কি যে এই চাপটা একটা সহনীয় পর্যায়ে থাকবে। আমরা যে সকল লঞ্চ একবার যাতায়াত করে সেগুলোকে আমরা ডাবল ট্রিপ দেওয়ার ব্যবস্থা করেছি। লঞ্চ ঘাটে ম্যাজিস্ট্রেট থাকবে, বিআইডব্লিউটি এর লোক থাকবে, সেখানে আমাদের আপনার পুলিশ, কোস্টগার্ড যাত্রী যাতে না নেয়। আর আমরা এর আগে দেখেছি যে ঢাকার থেকে ছেড়ে চাঁদপুর গিয়ে আবার যাত্রী তোলে। আমরা এবারে সিস্টেম করে দিয়েছি যে ঢাকার থেকে সরাসরি তাকে বরিশাল, পটুয়াখালী, ভোলায় যেখানে যাওয়ার সেখানে চলে যাবে। কারণ এখান থেকে চাঁদপুরের যাত্রী আবার তোলার পরে স্বাভাবিকভাবে যে কোকোতে যেটা করেছিল সেই স্বাভাবিকভাবে কিন্তু এর যে লোডটা হবে এই লোড কিন্তু সে বহন করতে পারে না। সেই জন্য আমরা চাঁদপুর থেকে সেপারেট 4টা লঞ্চ আমরা দিচ্ছি এবং আমাদের বিআইডব্লিউটিসির একটা লঞ্চ সহ 5টা, আমরা এগুলো সরাসরি ইয়েতে চলাচল করবে দক্ষিণাঞ্চল। আমরা আশা করছি এবারে আমাদের এই আমরা নিরাপদ ভাবেই আমাদের সময়ের কারণে তো আসলে উনি তো লঞ্চের ব্যাপারে বলতে যায় লঞ্চকে মানুষ বানিয়ে ফেলালো, মানে কিছু কিছু নামের ব্যাপারে তারা এত বেশি অ্যালার্জিক যে লঞ্চ মানুষ হয়ে গেল গিয়া, অ্যাজ ইফ লঞ্চকে গালি দিতে চায় সে। এটা মানে ভেরি পিকুলিয়ার। এই উচ্ছ্বাসটা তাদের দমন করা যায় না কোনো অবস্থা দিয়ে না, যেখানে পাবে একটুখানি পাইলেই হলে লাগে। একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন দুই নেত্রীর ঐক্য। আমরা জানি যে বাংলাদেশের রাজনীতি একটা সংঘাতপূর্ণ রাজনীতি। আন্তর্জাতিক পত্রপত্রিকায় অনেক বিষয় নিয়ে লেখা হয় বাংলাদেশের সম্ভাবনা, কিন্তু রাজনীতির জায়গায় এসে গিয়ে পুরো বিষয়টা থমকে দাঁড়ায়। এবং এই ঐক্যের ব্যাপারে অনেকেই বলেছেন ঐক্য বলতে ঠিক এক হয়ে যাওয়া না, একটা সহনশীল পরিবেশ তৈরি করা, কিছু জাতীয় ইস্যুতে ঐকমত্য পোষণ করা, বা তাদের মধ্যে একটা সামাজিক সম্পর্ক থাকলে রাজনীতিতে একটা সুস্থ পরিবেশ বজায় থাকে। কিন্তু এটা আপনি এই দফায় যে বিবৃতি দিলেন মাত্র কয়েকদিন আগে, তার আগেও কিন্তু একবার বলে আপনি নিজের দলের মধ্যে খানিকটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছিলেন। তখন ব্যানাটানেরও মারাইছিলাম বেশ কয়েকটা, ওরা গুটাই নিতে হয়েছিল। তো এখন কি গুটিয়ে নিতে হবে কিনা, বা আপনি কি মনে করেন কিনা? অনেকে আবার বলেন যে ঠিক দিস ইজ মাই কমিটমেন্ট। আমি ফিল করি দেশটা হচ্ছে আমাদের সবচেয়ে আগে। আজকে দল করি, আমরা দলবাজি করি, আমার দল তখনই টিকে থাকবে যদি দেশের অস্তিত্বটা টিকে থাকে। আজকে আমাদের দলের কারণে যদি দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যায় তাহলে সেখানে তো পদের লোভ করেই বা লাভ কি, আমি কি হলাম না হলাম সে আশায় থেকেই বা লাভ কি। আজকে আমাকে কথা বলি না, আমাদের মন্ত্রিত্ব হারিয়ে যাবে। উনি তো ফ্রিলি এখন কথা বলতে পারবেন না, ইচ্ছা যতই থাকুক ভেতরে উনি বলতে পারবেন না, কারণ তার মাইন্ডের মধ্যে থাকবে তার নেত্রী, যেন এই কথাটা বললে আবার নৌ পরিবহন মন্ত্রীরা অন্য কেউ হয়ে যায়। এই সমস্ত যে ভয়, এই ভয় ভীতির কারণে যখন আমরা উচিত কথাটা বলি না তখন কিন্তু আমরা দেশকে বঞ্চিত করি কিছু কিছু ভালো কথা থেকে, কিছু কিছু আইডিয়া থেকে। আজকে সবার মধ্যেই একই কথা, ফিলিংটা একই রকম। দলীয়করণ আমাদের দেশে অভিশাপ হিসেবে আছে। সরকারি কর্মকর্তারা তারা দলীয়করণের শিকার, বিচার বিভাগ দলীয়করণের শিকার, নির্বাচন কমিশন দলীয়করণের শিকার, কর্ম কমিশন দলীয়করণের শিকার। প্রত্যেকটা ক্ষেত্রে এই যে দলীয়করণের যে প্রভাব সেটা আজকে সারা দেশটাকে বিভক্ত করে ফেলেছে, এবং সেই কারণে কিন্তু তার লোপ পাচ্ছে এবং বিভিন্ন রকমের অপকর্ম হচ্ছে। এই দলীয়করণটা তো একজনের ডিসাইড করতে পারবে না এটার ব্যাপারে। এটা করতে হলে পরে তো দুজনকে লাগবে, যারা ম্যাটার করে তাদেরকেই লাগবে। আপনি ছাত্র রাজনীতি টেন্ডারবাজিতে পরিণত হয়েছে। এটা আজকে ছাত্র রাজনীতি যে বড় বড় পদ নিয়ে এত বড় ফাইটিং হচ্ছে, শিক্ষাঙ্গনে সন্ত্রাস হচ্ছে, সহিংস একটা রাজনীতি সেখানে চলছে, কারণ হচ্ছে ছাত্রদলের বা ছাত্রলীগের কিছু পদে যেতে হবে, সেটা যেতে পারলে আমি টেন্ডারের উপর আমার নিজের দখল আনতে পারবো, কিছু অর্থনৈতিক তার মধ্যে থেকে আসে। তো এই যে অব্যবস্থাগুলো, এগুলো কিন্তু আপনার রাজনৈতিক একটা মতৈক্যের ভিত্তিতে কিন্তু এগুলোকে ইজিলি অবসান করানো যায়। আমি এরশাদ সাহেব যত খারাপই হোক না কেন, আমি তার প্রশংসা না করে পারি না যখন তিনি এককভাবে ছাত্র সমাজকে বিলুপ্ত ঘোষণা করেছিলেন।
আজকে সেটা হয়তো উনি একটা আশা নিয়ে করেছেন যে না, সবাই সেটা করবেন, কিন্তু দেখা গেল উনি পলিটিক্সে মার খেলেন, অন্যগুলি চললো, তারটাই চলে গেল। তো যেইভাবেই হোক এই ধরনের আরো যে আমাদের সমস্যা, সংসদ অকার্যকর হয়ে থাকে, 2 মাস পরই 2 বছর পরই দেখা যায় আর সেখানে কোনো পার্টিসিপেশন নাই, অথচ দিস ইজ দ্য হাউস অফ দ্য নেশন, এটা ডেলিভার করবে দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনগুলি, বিশ্বের মানচিত্রে আমাদের দেশকে উপরে নিয়ে যাওয়ার জন্য যে রোলটা, যে ভূমিকাটা এই সংসদে প্লে করার কথা, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের সেই রোলটা আমরা প্লে করতে পেরেছি? আজকে 70% টাইম আমাদের কনজিউম হয়েছে কে যুদ্ধের কি বলে স্বাধীনতার ঘোষক আর কে জাতির পিতা। এই বিতর্কের উপরে আপনার 70% অফ দ্য টাইম অফ দ্য হাউস অফ দ্য নেশন এই 40 বছরে আমরা ক্ষয় করেছি। তো এই যে প্রবলেমগুলি আমাদের তো উপলব্ধি করতে হবে যে আজকে দেশের সার্বিক যে অবস্থা, সবকিছু নিয়ে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যে অব্যবস্থা চলছে, যানজট থেকে শুরু করে আপনার যেদিকে তাকান, দ্রব্যমূল্য বলেন, এটা বলেন, ওটা বলেন, আমি কাউকে কোনো রকমের ব্লেম দিয়ে কিছু করতে চাই না। আমার কথা হচ্ছে যে এই দেশকে পরিচালিত করতে হবে সুষ্ঠুভাবে। আজকে নির্বাচন নিয়ে আমাদের বিতর্ক, তত্ত্বাবধায়ক সরকার থাকবে না দলীয় সরকার থাকবে, যেখানে একটা প্রপোজাল যাবে সেটা একটা কাউন্টার প্রপোজাল আসবে। ওয়াই? বিকজ দ্য দল ইজ ডিফারেন্ট। তো আমি মনে করি যে এই সমস্ত ক্ষেত্রে দলের আজকে যেটা সুপ্রিম কোর্টে যেটা হয়ে গেল, যে ঘটনা হয়ে গেল, সে ঘটনাকে কি কেউ কোনো সময় চিন্তা করতে পেরেছে যে এটা সুপ্রিম কোর্ট অঙ্গনে এরকম হতে পারে? বিচারপতি বলেন, আইনজীবী বলেন, কারো আচরণই কিন্তু শুদ্ধ না। যেখানে আপনি যাচ্ছেন সেখানে কোনো না কোনো অব্যবস্থা হচ্ছে। তো আমি তো ফিল করি যে যারা দেশ চালাচ্ছেন তাদের মধ্যে দুইজনই আজকে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি আর শাহজাহান খান সাহেব এখানে ঘন্টার পর ঘন্টা বক বক করে কোনো লাভ হবে না। বা সারা আপনার যে গোল টেবিল বৈঠক বলেন, আপনাদের টক শো বলেন, কম করছেন, শত শত টক শো হয়েছে, শত শত গোল টেবিল, তাহলে ওর মধ্যে কি কোনো ফল আমরা পেয়েছি এ পর্যন্ত? নাথিং। ওয়াই? বিকজ দ্য টু মাইন্ডস আর নট সেটিং। আপনি সেই দুইটা মাইন্ডকে আপনি সেট করার জন্য আপনাকে চাপ প্রয়োগ করতে হবে। আমার কথা হলো সোজা, চাপ প্রয়োগ করতে হবে, কারণ তারা এমনি বসবে না, তাদের মধ্যে ইগো আছে। চাপ প্রয়োগ করতে হবে। এইভাবে চাপ প্রয়োগের জন্য আমার কিন্তু এবারকার বিবৃতির মধ্যে কিছু কিছু ইঙ্গিত আছে, ব্যক্তিত্বের নামও আমি বলেছি, যারা সর্বগ্রহণযোগ্য, যাদেরকে সমাজ চেনে এবং মানে, তাদেরকে নিয়ে যদি একটা সুপরিকল্পিতভাবে একটা প্রচেষ্টা চালানো হয়, কেন তারা নেত্রীরা কেন মানবেন না? নেত্রীরা তো জনগণেরই প্রতিনিধি, এবং এনাদের কথা তো ফেলে দেওয়ার মতো কথা হবে না। সময় আমার হাতে খুব বেশি নেই, আমি শাহজাহান খানের বক্তব্য একটু শুনি। আমার মাঝে মাঝে আমি খুব বিস্মিত হই যে হুদা ভাই কেন একটা দল করলেন না। না, উনি নিজে একটা ভিন্ন আলাদা একটা মানে দল করা উচিত ছিল। তাইলে পরে ওনার থিওরিটা, ওনার এই যে তত্ত্ব আজকে মানুষের সামনে সেভাবে তুলে ধরতে পারতেন। উনিও মাঝে মাঝে বহিষ্কৃত হয়েছেন দল থেকে এই তত্ত্ব দিতে গিয়ে, আবার ফিরে এসেছেন, আবার ওনাকে নিয়ে এসেছে। এই জন্য আমি আবার আনন্দিত যে আবার উনি ফিরে এসেছেন। তবে অলি আহমেদ এবং তার মধ্যে আবার একটু পার্থক্য আছে, কারণ সে এইটাই আছে। আর অলি আহমেদ সাহেব, আমি একটা দল ত্যাগ করেননি, না দল ত্যাগ করেননি উনি, এটাই অব্যাহতি পেয়েছেন, বহিষ্কৃত হননি। না, বহিষ্কৃত হয়েছেন, আবার নিয়েছে। যাক, এখন আমি এই কারণে বললাম অলি সাহেবের কথা, ওই একটা রবীন্দ্রসঙ্গীত আছে একটা বোধহয়, এটা তো হুদাবার গানের সুরে ভালো বলতে পারবেন, অলি বারবার ফিরে আসে, অলি বারবার ফিরে যায়। কোথায় ফিরে এসেছে, কোথায় ফিরে যায়, এটাও কিন্তু মানুষ বুঝতে পেরেছে। আমি আপনাকে একটু স্মরণ করাই দিই, এই টেবিলে আপনার উপস্থিতিতে কেয়ারটেকার সরকারের সময় অনেক কথা হয়েছে। আমি একটা কথা বারবার বলেছিলাম, যখন দুই নেত্রী কারাগারে, আপনিও প্রশ্ন করেছিলেন যে নির্বাচন বা বিভিন্ন বিষয় নিয়ে, এবং যারা যারা নতুন নতুন দল করেছিল তাদের ব্যাপারে একটা কথা বলেছিলাম, বোধ করি আপনার স্মরণ থাকার কথা, যে কুজোর চিত হয়ে শুবার স্বাদ হয়েছে। যখন ইউনূস সাহেব দল করলেন, ফেরদৌস কুরাইশি দল করলেন, তখন এই প্রশ্নটা কিন্তু আমি এইভাবেই জবাব দিয়েছিলাম। এবং সেদিন একটা কথা বলেছিলাম, আজকে এটা বলতে চাই, বাংলাদেশের মানুষ দুটি বলয়ের মধ্যে আবদ্ধ। শেখ হাসিনাকে কেন্দ্র করে একটি বলয় এবং বেগম জিয়াকে কেন্দ্র করে একটি বলয়। শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিটাই আজকে ঐক্যবদ্ধ, আর খালেদা জিয়াকে কেন্দ্র করে স্বাধীনতার পক্ষের কিছু শক্তি এবং স্বাধীনতার বিরোধী কিছু শক্তি, তারা
তাদের উপরে ভর করে আজকে এই বলয় সৃষ্টি হয়েছে। এখানে চেষ্টা করা হচ্ছে, দেখেন, জনগণের কাছে যাওয়ার চাইতে আজকে আমরা কিন্তু ছুটছি কাদের পেছনে। ওই জন্যই আমি বললাম যে সে দল করলে আমরা তার কাছে যেতাম, যে আপনার সাপোর্টটা দরকার। কিন্তু প্রশ্নটা হলো এই জায়গাটায় যে আপনি যত কথাই বলেন, দেশের জন্যই তো রাজনীতি, জনগণের জন্যই রাজনীতি। যে কথা বলেছেন দেশকে, আমি একমত যে দেশকে ভালোবাসতে হবে প্রথম। এখন দেশকে ভালোবাসবেন আপনি কি নীতির ভিত্তিতে, কোন আদর্শের ভিত্তিতে আপনি দেশটাকে ভালোবাসবেন? সেটা যেহেতু মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি দেশ, সেটা কি মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি করে হবে, নাকি চেতনা বিরোধী শক্তির ভিত্তিতে হবে? এইটাই হলো এখন কিন্তু মূল প্রশ্ন। এই প্রশ্নের সমাধান কিন্তু এত তাড়াতাড়ি হবে না, এটা দীর্ঘদিন চলবে। বাংলাদেশে 40 বছর পার হয়ে গেছে। যতদিন পর্যন্ত এই যুদ্ধ অপরাধীদের বিচার না হচ্ছে এবং তাদের এর একটা সমাধান না হচ্ছে, অর্থাৎ এরা রাজনীতি করতে পারবে না যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, এই বিচার না হওয়া পর্যন্ত আপনার এই প্রশ্নের সমাধান হচ্ছে না। না হয় আমি আহ্বান জানাতে চাই বেগম জিয়াকে, তিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী এবং উনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে আহ্বান জানাতে চাই এই যে বিরোধী শক্তির সঙ্গে আতাত না করে, অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে আতাত না করে মুক্তিযুদ্ধের শক্তির সঙ্গে কথা বলুন, তাদেরকে সাথে নেন, তাদেরকে সাথে নেন। আমি তো মনে করি যে ওই আদর্শকে যদি উনি পরিহার করে আজকে মুক্তিযুদ্ধের আদর্শকে সম্মুখে নিয়ে আসে, তাহলে পরে আমার মনে হয় যে আমরা হুদাবিকে যদি দায়িত্ব দিই, তাহলে কিন্তু এই জায়গাটায় ওই দুজনকে একত্রে বসাবার একটা সুযোগ উনি করতে পারেন। ধন্যবাদ আপনাদের দুজনকে, ব্যারিস্টার নাজমুল হক এবং মিস্টার শাহজাহান খান। বাংলাদেশের রাজনীতিটা একটি প্রধান সমস্যা এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সেটি বারবার বলছে, এবং এই জায়গাটাতে প্রতিহিংসার রাজনীতি, প্রতিশোধের যে রাজনীতি, সেটি একটি বড় সমস্যা। তার চাইতে যেটি ব্যারিস্টার নাজমুল